আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে আমাদের নেট স্কুল বিডির ফেসবুক পেজ থেকে আজকের লাইভ স্ট্রিমটি যে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। নেট স্কুল বিডির নিয়মিত লাইভ শো চলো গল্প করি এপিসোড 4-এ। এবং আজকের এই লাইভ শোতে আমরা গল্প করব, কী নিয়ে গল্প করব আপনারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের যে ভিডিওটি শিরোনাম টাইটেল দেখে। আমরা আজকে এইচএসসি 21-এর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে গল্প করব অবশ্যই, প্লাস কিছু সলভ দেখব সায়েন্স গ্রুপের। এই মুহূর্তে আপনাদের সাথে আছি নেট স্কুল বিডির অনলাইন স্টুডিও থেকে আমি রুদ্র মাহমুদ, চিফ কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনস্ট্রাক্টর নেট স্কুল বিডি। তো আপনারা কারা কারা আমার সাথে যুক্ত আছেন আমি একটু দেখতে চাই, এবং আমার অডিও এবং ভিডিওটি আপনাদের কাছে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে আলিফ খান আছে, থ্যাংক ইউ। একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে আমার অডিও এবং ভিডিওটি ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আলিফ খান লিখেছেন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ আলিফ খান আমার সাথে থাকার জন্য। হিমালয় হিমু একজনকে মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা 8টা পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু আমাদের টাইম দেওয়া ছিল 8টা, তো আমি 5 মিনিট আগে চলে এসেছি। তো আজকে আমরা নেট স্কুল বিডির নিয়মিত লাইভ শো চলো গল্প করি আজকের এপিসোড 4। আজকে আমরা গল্প করব এইচএসসি 21-এর অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পাবলিশ করা হয়েছে 26 জুলাই রাতে, যেটা 26 জুলাই সকালে প্রকাশ করা কথা ছিল, কিন্তু সকালে মানসিক অধিদপ্তর অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নোটিশ দিয়ে বলা হয়েছিল যে এটি পরে প্রকাশ করা হবে। তো দেরি না করে সেটি কিন্তু সেদিন রাত্রেই প্রকাশ করা হয়েছিল। আমার সাথে অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি। তো আমরা আজকে আলোচনায় যাওয়ার আগে আমরা আজকে এইচএসসি 21 অ্যাসাইনমেন্ট আলোচনা করব। তো আপনারা আমি একটু পাওয়ার পয়েন্ট স্লাইডে যদি যাই, আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটি নিশ্চয়ই দেখা যাচ্ছে আমি আশা করছি। আজকে আমরা নেট স্কুল বিডি চলো গল্প করি এপিসোড 4-এ এইচএসসি 21 অ্যাসাইনমেন্ট অ্যানালাইজিং আজকে আমাদের টপিকস এইটা। তো আমরা এবং আবারও বলছি আমি আপনাদের সাথে আছি ম্যাথ ইনস্ট্রাক্টর এবং সায়েন্স ইনস্ট্রাক্টর রুদ্র মাহমুদ, সেই সাথে আমি নেট স্কুল বিডিতে চিফ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আছি। তো আপনারা জানেন নিশ্চয়ই নেট স্কুল বিডি ইউনিক, ইউনাইটেড অ্যান্ড ইউনিভার্সাল এফোর্ট ফর অনলাইন এডুকেশন। নেট স্কুল বিডি কিন্তু সবসময় ট্রাই করে যে কীভাবে অনলাইন এডুকেশনটি আরও স্মুথ এবং ফ্র্যাঙ্কলি করা যায়। তো আমরা আজকে এইচএসসি 21 অ্যাসাইনমেন্ট অ্যানালাইজ করব, এবং এটি যাতে আমরা সবাই দেখতে পাই সেজন্য আপনারা নিশ্চয়ই নিজের টাইম লাইনে একটু শেয়ার দিবেন, বা আপনাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিবেন, এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন দিতে কিন্তু ভুলবেন না। আমরা এখনই আমাদের আলোচনা শুরু করব। ওকে, আমি আমার আলোচনা শুরু করতে পারি আই থিঙ্ক। আজকে আমরা যাব অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইনমেন্ট শব্দটার সাথে আমরা কতটা কি পরিচিত এটা আমরা কিন্তু জানি না। আমরা আগে দেখে নিই অ্যাসাইনমেন্ট কী। তো অ্যাসাইনমেন্ট বলতে গেলে প্রথমে আমরা বলি যে আমরা যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে আছি তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে খুব একটা পরিচিত নই। অর্থাৎ লকডাউনের মধ্যে, অর্থাৎ আমাদের গত বছর কোভিড-19 আক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু আমরা এই অ্যাসাইনমেন্ট শব্দের সাথে পরিচিত। কিন্তু এই অ্যাসাইনমেন্ট শব্দটা কিন্তু আমাদের যে উচ্চশিক্ষা আছে, অর্থাৎ আমাদের যে ভার্সিটিতে উঠলে উচ্চতর শিক্ষায় কিন্তু অ্যাসাইনমেন্টটা বহুল প্রচলিত একটা বিষয় অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট কী সেটা জানতে হলে আমাদেরকে কিন্তু দেখতে হয় অ্যাসাইনমেন্ট আসলে কেন হয়। দেখি, একটা ওয়ার্ড জানতে হবে আমাদের, সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নটা কী আসলে? আমরা যখন পরীক্ষা দেই, আমরা যদি আজকে কোভিড সিচুয়েশন ভালো থাকতো তাহলে কিন্তু আমরা পরীক্ষা পর্যায়ে মূল্যায়ন করতাম, অর্থাৎ আমরা যে শিখলাম সেই শিখন ফলটা আমরা যাচাই করতাম পরীক্ষার মাধ্যমে। কিন্তু যেহেতু কোভিড-19 সিচুয়েশনের কারণে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না, পরীক্ষাটা নেওয়া যাচ্ছে না,
তো এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট একটা নতুন মূল্যায়ন পদ্ধতি, যার অ্যাসাইনমেন্টের অর্থ হলো নির্ধারিত কাজ। অর্থাৎ আমাদের কর্তৃপক্ষ কর্তৃক একটা নির্ধারিত কাজ দিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়িতে বসে সেটা বিশেষ উপায়ে, অর্থাৎ আমরা যে পরীক্ষার হলে সচরাচর লিখি সেভাবে না লিখে একটি বিশেষ উপায়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করছি। তো অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, আমরা কীভাবে কী লিখবো, অ্যাসাইনমেন্ট কীভাবে শুরু করব, আমি সেই বিষয়টা বলবো। আমি একটু চেক করে নেই আমার ডেলিভারিং স্পিচটা সবার কাছে যাচ্ছে কিনা। আপনারা কে কে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না, সরি। আচ্ছা, আমরা বলছিলাম অ্যাসাইনমেন্ট কি, সেটা হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক বা স্কুল কর্তৃক বা কলেজ কর্তৃক দেওয়া এক নির্ধারিত কাজ, যেটা শিক্ষার্থীরা বাড়িতে বসে সম্পন্ন করবে। তো আমরা দেখি কীভাবে অ্যাসাইনমেন্ট লিখব, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা কীভাবে অ্যাসাইনমেন্টটা লিখব, তো সম্প্রতি আমাদের যে এইচএসসি 21 ব্যাচের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি অনেকভাবে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যার যার কলেজ থেকে আছি বা এইচএসসি 21 যারা স্কুল থেকে আছি, তারা কিন্তু স্কুল থেকে বা কলেজ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো তাও আমি আরেকবার একটু রিভিউ করব কীভাবে অ্যাসাইনমেন্ট লিখব এইচএসসি 21 ব্যাচের জন্য বিশেষ করে। তো আমরা দেখি, এবং যারা যারা এইচএসসি 21 ব্যাচের আছেন তারা কিন্তু আপনার টাইমলাইনে শেয়ার দিতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদেরকে কিন্তু মেনশন করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমরা দেখছিলাম কিভাবে অ্যাসাইনমেন্ট লিখব। প্রথমে অ্যাসাইনমেন্টের উপরে শিরোনাম সহ একটা কভার পেজ অ্যাড করতে হবে, যেটা আমাদের বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে। বোর্ড থেকে একটি কভার পেজের নমুনা দেওয়া হয়েছে, ওটা আমি দেখাবো অবশ্যই। তো কভার পেজের, আমি যদি কভার পেজে একটু যাই, এই যে আপনারা নিশ্চয়ই কভার পেজটি দেখতে পাচ্ছেন, এটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কর্তৃক নমুনা কপি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। প্রথমেই আমাদের লিখতে হবে শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আমরা ঢাকা, রাজশাহী বা যারা যে বোর্ডের আছি লিখবো এখানে। এটা বাংলায়ও লিখলে হবে অথবা ইংরেজিতে লিখতে পারবেন, সমস্যা নেই, যেহেতু এখানে উল্লেখ নেই যে ইংরেজিতে লিখতে হবে। তো আমরা পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, আমরা অষ্টম এবং নবম শ্রেণীতে, আমাদের যে অষ্টম শ্রেণীতে বিশেষ করে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা এখানে ইংরেজিতে লিখব। তারপরে আমাদের পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে বড় হাতে লিখতে হবে। তারপরে আছে হচ্ছে পরীক্ষার্থীর পিতার নাম, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পরীক্ষার্থীর মাতার নাম, এগুলো আমরা পূরণ করব। এবং বিষয় কোড ও বিষয়ের নাম, এটা আমাদের বিষয় কোডটা আমরা ইংরেজিতে লিখব, কোনো একটা সাবজেক্টের রেফারেন্স কোড যেটা বিষয় কোড আছে, এবং বিষয়ের নামটা আমরা সাইডে লিখব। তো এবার অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, এটা আমাদের ইংরেজিতে লিখতে হবে। যেমন 1 নম্বর যদি অ্যাসাইনমেন্ট হয় সেটা 01, 2 নম্বর অ্যাসাইনমেন্ট হলো সেটা 02, এইভাবে। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, আমাদের অ্যাসাইনমেন্টের উপরে যেটা লেখা আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের নাম, আমাদের যে অ্যাসাইনমেন্টের পিডিএফ দেওয়া হয়েছে ওখানে শিরোনামটা কিন্তু বাংলায় আমাদের এখানে লিখে ফেলতে হবে। তো আমরা দেখলাম কভার পেজের বিষয়বস্তু কী আছে। তারপরে দেখি আমাদের A4 পেপারে লিখতে হবে কি না। আচ্ছা, A4 পেপারে বিষয়টা লিখতে হবে, এবং খুব যে সাংবিধানিক নিয়ম আছে বা ধরাবাঁধা নিয়ম আছে যে আমাদের A4 পেপারে লিখতে হবে, কারণ বাংলাদেশে এমন অনেক শিক্ষার্থী আছে যারা A4 পেপার অ্যাফোর্ড করতে পারে না। এক প্যাকেট A4 পেপার কিন্তু কত লাগবে হয়তো, এরকম কোনো শিক্ষার্থী আছে। তো এটা একদমই যে সাংবিধানিক নিয়ম যে আমাদের A4 পেপারে লিখতে হবে তা কিন্তু নয়। আমরা একটা খাতা কিনে লিখতে পারি, কিন্তু আমাদের লেখার নিয়মটা এটা ঠিক থাকতে হবে। এবং এই A4 পেপারের এই পার ওপাশে লেখা যাবে না, যে কোনো এক সাইডে লিখতে হবে। অর্থাৎ একটা A4 পেপারের এক পাশে আমরা লিখতে পারবো, তারপরে আমরা পরবর্তী A4 পেপারটি ইউজ করতে হবে। তারপরে দেখি যে নির্দেশনাটা আছে, এটা হচ্ছে মার্জিন টানতে হবে কি না। মার্জিন, এটা অ্যাসাইনমেন্টে যে উচ্চশিক্ষার যে অ্যাসাইনমেন্ট ব্যবহার করা হয় সেটা কিন্তু 4 সাইডে মার্জিন টানা হয়, তাই নয় কি? বা অ্যাসাইনমেন্ট লেখার সাধারণ নিয়মে আমরা দেখতে পাই বা প্রচলিত হয়ে আসছে যে আমাদের 4 দিকে মার্জিন টানতে হয়।
কিন্তু যদি কলেজ থেকে নির্দেশনা দেওয়া হয় যে আমরা দুই পাশে টানতে পারবো, সেটা আমাদের কোনো সমস্যা নেই, আমরা কিন্তু দুই পাশেও মার্জিন টানতে পারবো যদি কলেজ থেকে নির্দেশনা দেওয়া হয়। তারপরে কালো বল পয়েন্ট কলম, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই আমাদের জন্য, যে আমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের সকল লেখা কালো বল পয়েন্ট কলম ইউজ করবো, এবং যে সিগনেচার পেন বা কালার পেন আছে এটা কিন্তু আমাদের শিক্ষকরা ব্যবহার করবেন। আমি একটু দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। ওকে, আমার সাথে আশা করি অনেকেই আছেন। একটু কমেন্ট করে আমার সাথে ইন্টারাকশনে থাকবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা আমার সাথে আছেন। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের নেট স্কুল ভিডিও আজকের লাইভ স্ট্রিমে, তাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এখন কিন্তু কন্টিনিউ করছি আমার স্লাইডটি। দুঃখিত, হয়তো I have some internet issues. ওকে, আমরা দেখছিলাম কিভাবে অ্যাসাইনমেন্ট লিখব। এবারে আমরা একদম এইচএসসি 21-এর যে অ্যাসাইনমেন্টের প্রক্রিয়াগুলো আছে সেখানে ঢুকে পারবো। এই যে নিয়মটা দেখলাম, এটা কিন্তু আমার এসএসসি 21 যারা আছে এসএসসি লেভেলে, তারাও কিন্তু এই নিয়মে লিখতে পারবে। তো আমরা একটু যাই। আচ্ছা, আমরা কভার পেজটি দেখলাম। এবার আমাদের পরবর্তী যেটা আমরা দেখব, এইচএসসি 21 ব্যাচের অ্যাসাইনমেন্ট গ্রিড যেটা আছে, অর্থাৎ গ্রিড ভিউ, আমাদের কয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে, কোন সপ্তাহে কয়টা আছে, এটা কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্য। যে প্রথমে দেওয়া হয়েছে প্রথম সপ্তাহে পদার্থবিজ্ঞানের একটা করতে হবে, দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় নাম্বারটা করতে হবে, এভাবে মোট এক একটা সাবজেক্টের গ্রুপ ভিত্তিক 3টা সাবজেক্টের 10টা করে মোট 30টা অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইচএসসি 21-এর যে অ্যাসাইনমেন্ট গ্রিড, এখান থেকে আমরা আমাদের কয়টা অ্যাসাইনমেন্ট করলাম আমরা কিন্তু একটা করে দাগ দিয়ে রাখতে পারি এখানে। যে সাপোজ আমাদের একটা অ্যাসাইনমেন্ট করা শেষ পদার্থবিজ্ঞানে, আমরা কিন্তু এটা প্রিন্ট করে নিয়ে একটা দাগ দিয়ে রাখতে পারি, অর্থাৎ আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টটা শেষ। আবার আমাদের দেখা যাচ্ছে জীববিজ্ঞান বা উচ্চতর সেকেন্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা দিতে পারি, দাগ দিয়ে রাখতে পারি। তারপরে আমাদের রসায়নের যে প্রথম উইকের দেওয়া হয়েছে ফার্স্ট উইকের, এটাও কিন্তু আমরা দাগ দিয়ে রাখতে পারি এভাবে। তো গ্রিড ভিউ থেকে আসলে আমাদের খুবই উপকারী একটা জিনিস। এখানে আমরা 10টা করে 30টা অ্যাসাইনমেন্ট করতে হবে। এটা আমাদের সময় দেওয়া হচ্ছে 15 সপ্তাহ। এই যে 1 2 3 4 5 6 7 দেখতে পাচ্ছি আমরা 15 সপ্তাহে আমাদের প্রতি সপ্তাহে 2টা করে মোট 30টা অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এবারে আমি আমাদের একদম এইচএসসি 21-এর যে অ্যাসাইনমেন্টগুলো আছে, আমি আজকে সায়েন্সের গ্রুপগুলো কিন্তু সায়েন্স গ্রুপগুলোর অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সলভ দেখাবো। তো দেখি পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইডে আছে 2021 সালের এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অর্থাৎ ফিজিক্সের ফার্স্ট উইকের বিষয় কোড 174, ফিজিক্সের ফার্স্ট উইকের যে প্রশ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো প্রশ্নটা আছে আমাদের যে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো, প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P345 কিউ এবং পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ও কিউ দ্বারা নির্দেশ করে। তো প্রথম প্রশ্নটি করা হয়েছে, পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো, পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো প্রথমে প্রশ্নটা আমরা যদি একটু অ্যানালাইজ করি, আমি কিন্তু এখানে ডিরেক্ট সলভ দেখাবো না, আমি ক্লু দিয়ে দিব বা হিন্টসগুলো দিয়ে দিব, আপনারা কিন্তু এটি করে নিতে হবে। তো আমরা এখানে ম্যাপিং করে করে দেখাবো কোনটা কিভাবে করতে হবে, বা অ্যানালাইজ করবো বা বিশ্লেষণ করবো আর কি। তো আমরা দেখি যে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো, অর্থাৎ ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা থার্ড ডাইমেনশনাল রেফারেন্স স্ট্রাকচার, অর্থাৎ আমাদের প্রসঙ্গ কাঠামো চিন্তা করতে হবে যেটা ত্রিমাত্রিক, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর স্থিতিশীল, অর্থাৎ আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ 3 অক্ষই থাকবে। এই 3 অক্ষ আমরা 3টা মাত্রা বা ডাইমেনশন বিবেচনা করতে পারি ত্রিমাত্রিক। তো 2টা ভেক্টর দেওয়া আছে,
বলা হয়েছে প্রশ্নে যে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করুন। আমরা একটু ক নম্বরের সলিউশন যাব। ক নম্বর প্রশ্নের উত্তর। অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর আমরা জানি যে কোনো ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে, অবস্থান ভেক্টর হচ্ছে কোনো ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে কোনো নির্দিষ্ট ভেক্টরের অবস্থান যে ভেক্টর নির্দেশ করে সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তো আমরা যেখানে বলেছিলাম আমাদের 3 ডাইমেনশনাল একটা চিন্তা করতে, এভাবে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ 3টা ডাইমেনশন ইউজ করতে পারি। সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এটা জেড আমরা চিন্তা করতে পারি। এবং আমরা যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর যে আয়ত একক ভেক্টরগুলো ইউজ করি, যেমন আই জে কে, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, আমরা কিন্তু এই আয়ত একক ভেক্টর ইউজ করতে পারি। তো আমার পি বিন্দুর অবস্থান ভেক্টর, আমরা যদি আমাদের স্থানাঙ্কটা দেওয়া আছে, আমরা এক্স অক্ষের স্থানাঙ্কর সাথে আই, ওয়াই অক্ষের স্থানাঙ্কর সাথে জে এবং জেড অক্ষের স্থানাঙ্কর সাথে যদি কে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা অবস্থান ভেক্টরটি পেয়ে যাব। তো এবারে আমাদের পরবর্তী প্রশ্নের সাথে, এই প্রশ্নের সাথে কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু সাথে আমাদের আছে এই পরবর্তী প্রশ্নের সাথে, সেটা হলো একক ভেক্টর, অর্থাৎ পি কিউ এর সমান্তরাল বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো এই একক ভেক্টরটা আমরা জানি কীরকম। আই থিঙ্ক মাই সফটওয়্যার হ্যাজ সাম ইস্যুস। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হলেন সবাইকে জানিয়ে রাখি, আমাদের চলো গল্প করির এপিসোড 4 চলছে, যেটা আমাদের নেট স্কুল নিয়মিত লাইভ শো। আজকে আমরা এইচএসসি 21 অ্যাসাইনমেন্টের অ্যানালাইজ করছি। আমরা প্রথমে দেখলাম যে কীভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখব বা কীভাবে কী করব। এবারে আমরা ফিজিক্সের যে ফার্স্ট উইকের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি কিন্তু নিয়ে আলোচনা করছি। আমি একটু দেখে নিই আপনারা আমার সাথে কে কে আছেন এবং আমার অডিও এবং ভিডিওটি ঠিক আছে কিনা। আমি একটু কমেন্টগুলো নিব। বিক্রম আমার সাথে জয়েন করেছে, থ্যাংক ইউ। আমি কিন্তু অনেককে সাপোর্ট পেয়েছি, থ্যাংক ইউ বিক্রম। তো বিক্রম আমাদের সরকার লিখতে হবে কি লিখতে হবে? অ্যাসাইনমেন্টের কভার পেজের উপরে আমাদের শিরোনামটা লিখতে হবে। বাবা মায়ের নামের ব্যাপার সেবার বুঝিনি। বাবা মায়ের নাম বলতে ওখানে পিতার নাম মাতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে, এই আর কি। আমার সাথে আমাদের ফাউন্ডার স্যার আছেন, জাকির স্যার আছেন। উনি লিখেছেন পারহ্যাপস ইউর নেট কানেকশন ওয়ার্কিং স্লো। ইয়েস স্যার, মেবি আই থিঙ্ক আই হ্যাভ সাম ইস্যুস অন মাই ইন্টারনেট। আমি সেজন্য খুবই দুঃখিত। ইন্দ্রজিল সরকার লিখেছেন নমস্কার। আমার সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। বিক্রম, আমি আশা করি তোমার সমস্যাটি বুঝতে পেরেছেন। কমেন্ট করতে থাকো, আমি আছি। আমার নেটের ইস্যু হচ্ছে কি না, আসলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আই থিঙ্ক সমস্যা হতে পারে। ইন্দ্রজিল চয়ন লিখেছেন কেমন দাদা, কেমন আছেন? ধন্যবাদ দাদা আমার সাথে জয়েন করার জন্য। ওকে, আমি শ্রাবণ আহমেদ, ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। ওকে, আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে যেতে যাচ্ছিলাম, কিন্তু আমার নেট ইস্যু হচ্ছে কি না, আসলে দুঃখিত সময়গুলো নষ্ট হওয়ার জন্য। আই থিঙ্ক আপনারা আমাদের স্লাইডটি দেখতে পাচ্ছেন। তো আমি বেশি দেরি করব না, আসলে দুঃখিত নেট ইস্যুস হওয়ার কারণে। আপনারা এখনও আমাকে শুনতে পাচ্ছেন কি না আমি একটু শিওর না। আপনারা যদি কমেন্ট করতে থাকেন, আমার সাথে ইন্টারাকশনে থাকেন, তাহলে আমি খুবই খুশি হব আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।
তো আচ্ছা, আমরা দেখছিলাম, সময় নষ্ট করবো না, একক ভেক্টর আমাদের বলা হয়েছে পিকিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। আমরা কিন্তু একক ভেক্টরের সংজ্ঞা কিন্তু আমরা জানি, খুব সহজ। যেটা একক ভেক্টর, আমরা যে একক ভেক্টরের মান নির্ণয় করা প্লাস মাইনাস আমরা পিকিউ বরাবর করতে হবে। পিকিউ এবং পিকিউ এর আমরা ভেক্টর নিচ্ছি উপরে, নিচে নেবে হচ্ছে মান, সরি উপরে ভেক্টর নিতে হবে এবং নিচে মান নিতে হবে। আসলে আমি খুবই দুঃখিত, আমার নেট ইস্যুস হওয়ার কারণে, অনাকাঙ্ক্ষিত বিষয় একটি। আচ্ছা, তো উপরে আমরা নিব পিকিউ ভেক্টর এবং নিচে নেব ভেক্টরের মান, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব একক ভেক্টর। তো এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন। আমরা খ নাম্বারে চলে যাব। কিন্তু খ নাম্বারের প্রশ্ন আমাদের আছে ত্রিভুজের ক্ষেত্রফল। বলা হয়েছে পি ও কিউ যদি দুইটি একটি ত্রিভুজের সন্নিহিত বাহু হয়, একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা একটি ত্রিভুজ স্যাম্পল হিসাবে নিতে পারি, যে সাপোজ একটা বাহু পি, যেটা পি ভেক্টর, এবং আরেকটা বাহু হচ্ছে কিউ, যেটা কিউ ভেক্টর নির্দেশ করছে, এবং আরেকটা বাহু হচ্ছে ত্রিভুজ। তো পি কিউ দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা কিন্তু সন্নিহিত বাহু। তো এই দুটি বাহু আমরা কি করব এখন? এই ত্রিভুজের এই দুটি বাহু দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আমরা খুব ইজিলি কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি জানি, হাফ ইন্টু আমাদের পি এবং কিউ যে ক্রস গুণন আছে সেটি কিন্তু আমাদের করে ফেলতে হবে। পি ইন্টু কিউ ক্রস গুণন। আচ্ছা, আপনাদেরকে আবার বলে রাখি, আমি কিন্তু ডিরেক্ট, কানেকশনের অবস্থা খারাপ, আই থিঙ্ক, সরি, আমি বৃষ্টির কারণে অ্যাকচুয়ালি নেটটা হয়তো ইস্যুস হচ্ছে। রিয়েলি ভেরি ভেরি সরি আই এম, যদিও এটা অনাকাঙ্ক্ষিত বিষয় একদম। আচ্ছা, আমি যা বলছিলাম, আমি কিন্তু সলভ দিচ্ছি না বিক্রম, আমি জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি যে আমরা এভাবে আমাদের অ্যাসাইনমেন্টটা পুরো করতে হবে। আমরা শুধু ডিরেকশন দিয়েছি, আমি এই জন্যই টাইটেলটি রেখেছি যে আজকে অ্যাসাইনমেন্ট অ্যানালাইজিং। ওকে বিক্রম, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু আমার স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আমরা দেখলাম ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমাদের খ নং প্রশ্নের উত্তর ছিল। তারপরে আমরা একটু গ নাম্বারে যাচ্ছি। ওকে, আমাদের গ নং প্রশ্ন আছে ঘন সামান্তরিক। আমাদের প্রশ্নে বলা হয়েছে, আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি, আমি একটু প্রশ্নে যাব। প্রশ্ন আমাদের আছে এই স্লাইডে। ওকে, প্রশ্ন বলা হয়েছে গ নম্বরে, ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর পি কিউ এবং আর নেয় একটি ঘন সামান্তরিক তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করো। আচ্ছা, আমাদের পি কিউ আর ভেক্টরটি তিনটি বাহু নির্দেশ করছে ঘন সামান্তরিকের, এই ঘন সামান্তরিকের আয়তন আমাদের নির্ণয় করতে হবে এবং উত্তরের পক্ষে ব্যাখ্যা দিতে হবে। তো আমি আমার স্লাইডে চলে যাই। ওকে, ঘন সামান্তরিকের যে স্লাইডটি আছে দেখি। তো আমাদের তিনটি বাহু দেওয়া বলা হয়েছে, পি, যেটা আমরা একটি বাহু নিলাম ঘন সামান্তরিকের, আমি পি লিখছি এবং ভেক্টর চিহ্ন দিতে হবে অবশ্যই। তারপরে আরেকটা বাহু নিচ্ছি কিউ, ভেক্টর চিহ্ন দিচ্ছি। আরেকটা নিতে হবে আর, যেটা আমাদের ঘন সামান্তরিকে আরেকটি বাহু নির্দেশ করছে। তো এখান থেকে আমরা যদি একটা ঘন সামান্তরিক আঁকার চেষ্টা করি, ডট ডট দিয়ে দেখি আমি পারি কিনা। একটা ঘন সামান্তরিক আঁকার চেষ্টা করছি। কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন। আই থিঙ্ক এটি ঘন সামুদ্রিকের মতো লাগছে, একটা ঘন বস্তুর মতো লাগছে হয়তো। আচ্ছা, তো এখানে আমরা এখন ঘন সামুদ্রিকটির আয়তন কীভাবে নির্ণয় করতে পারি আমরা জানি। আমি আবারও বলে রাখছি, আমি কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তরগুলো ডিরেক্ট দিচ্ছি না, আমি শুধু ক্লুগুলো দিচ্ছি আমরা কীভাবে কী করতে পারবো। তো আপনারা কিন্তু অবশ্যই সুন্দর করে খাতায় লিখবেন। আমার লাইভটির প্রথম দিকে আপনারা কিন্তু ডিরেকশন পেয়ে যাবেন, আমরা কীভাবে অ্যাসাইনমেন্টটি লিখবো সেই ডিরেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, আমি কিন্তু প্রথমে বলেছি। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তো আমরা দেখি ঘন সমান্তরালটির আয়তন নির্ণয় করতে হলে আমরা কিন্তু এই যে পি কিউ আর ভেক্টর আছে, ভেক্টরে কিন্তু 3টি স্থানাঙ্ক দেওয়া আছে। তো সেখান থেকে আমরা অবস্থান ভেক্টর বের করতে পারবো, যেটা আমরা প্রথম প্রশ্ন দেখলাম আইজেকে এর মাধ্যমে। তারপরে এই যে আইজেকে এর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে অ্যাট্রিবিউটগুলো আছে বা উপাদানগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা যদি একটা নির্ণায়ক বানাই তাহলে কেমন হবে দেখি। এ এক্স, এ ওয়াই এবং এ জেড। তারপরে এভাবে আমরা একটি নির্ণায়ক যদি সাজাতে চাই, বি এক্স, আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্ন কিন্তু আছে ম্যাথে, আমরা দেখবো এরপরেই। তো এইভাবে এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড এবং সি এক্স, সি ওয়াই, সি জেড আমরা যদি করি এবং এই নির্ণায়কের মানটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা ঘন সমান্তরিকের আয়তনটা পাবো। তো এখানে আমাদের একটা দেখার বিষয় যে এটা বলছে উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদান করো। আমি কিন্তু উত্তরটা খাতায় করেছি, আপনারাও কিন্তু করবেন। এটা কিন্তু 0 আসে এবং 0 আসার কারণ এবং কেন 0 হলো এটা কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, তাছাড়া কিন্তু আমরা নাম্বার পাবো না। আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট যদি রিভিউ করি শেষে কিন্তু মান বন্টন দেওয়া আছে, আমরা কোনটার জন্য কত মার্ক পাবো, অর্থাৎ এটা আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা যেন সুন্দরভাবে লিখতে পারি, আমরা কিন্তু অবহেলা করব না। আচ্ছা, তো এটা শূন্য হলো কেন? অ্যাকচুয়ালি যদি একই সমতলে থাকে, ঘন সমতলের 3টা বাহু যদি একই সমতলে থাকে তখনই কিন্তু এটা শূন্য হওয়া সম্ভব এবং আমরা এই ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিব। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন যদি যাই, ওকে, ক নম্বর প্রশ্নটা আমরা দেখি যে একটি নদীর প্রস্থ হিসাবে পি এর মানকে বিবেচনা করে ধরো কিউ সেই নদীর স্রোতের বেগ এবং আর নৌকার বেগ নির্দেশ করছে। আমাদের নদী নৌকার অঙ্ক এখানে একটা দেওয়া আছে। তো তুমি কি এখন সবচেয়ে কম সময় নদী পার হতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে? তো দেখি সবচেয়ে কম সময় নদী পার হতে আমাদের কি ব্যবস্থা গ্রহণ করা যায়। ওকে, আমাদের প্রশ্নটা আছে সবচেয়ে কম সময় নদী পার হতে কী ব্যবস্থা নিতে হবে। তো আমরা যে নদীটা কল্পনা করলাম সেটা আমি একটু এখানে ড্রয়িং করার চেষ্টা করি বা আঁকার চেষ্টা করি, একটু আঁকার চেষ্টা করি দেখি। তো একটা নদী, সেখানে আমার বলা হয়েছে নদীটির প্রস্থ, আমাদের নদীটির প্রস্থ কিন্তু পি। তারপরে যে নৌকার বেগটি আছে সেটি যদি কিউ, স্রোতের বেগ কিউ, এদিকে স্রোত যদি থাকে নৌকায় নদীতে, এবং যে নৌকার বেগ এটা আর আমরা একটু সাইডে লিখে রাখছি, নৌকাটা এখনো নামিনি। তো আমাকে বলা হয়েছে যে সবচেয়ে কম সময় নদী পার হতে কী ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু খুবই সিম্পলি, আমি সূত্রের ব্যাখ্যায় যাব না, আপনারা দেখে নেবেন বা জানেন। সেটা হচ্ছে সবচেয়ে কম সময় নদী পার হওয়ার একটা কিন্তু সময়ের একটা সূত্র আছে। সেটা কি আপনারা কেউ জানেন কি না একটু কমেন্ট করে জানান দেখি। টি সমান, আমরা এখানে নদীর প্রস্থটা পি নিচ্ছি প্লাস নৌকার বেগ ইন্টু উলম্ব উপাংশ অর্থাৎ আর সাইন আলফা। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার যে সূত্র সেইটা। তো এখানে আমরা যদি সবচেয়ে কম সময়ে নদী পার হতে চাই অর্থাৎ টিটাকে কিন্তু মিনিমাম করতে যাচ্ছি, আমরা এই সাইডে আনছি আমি, অর্থাৎ আমরা টিটাকে একদম মিনিমাম করতে যাচ্ছি, অর্থাৎ খুব কম সময় পৌঁছাতে যাচ্ছি ওই পাশে। তো সেক্ষেত্রে আমাদের পিটা আছে উপরে, গুণ হিসাবে আছে ওটা, তো ওটাকে আমরা পিটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ পি হচ্ছে নদীর প্রস্থ, প্লাস ওখানে কিন্তু প্রশ্নে বলা ছিল নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব না, অর্থাৎ আমরা নৌকার বেগটিও বাড়াতে পারবো না, অর্থাৎ আমরা সাইন আলফাটা আমাদেরকে অল্টারনেট করতে হবে, অর্থাৎ আলফা কোনটা। তো এখানে আমরা দেখি যেহেতু সাইন আলফা ভাগ হিসাবে আছে ওপাশে টি এর ওপাশে, তো এখানে যদি আমরা সাইন আলফার মানটা সর্বোচ্চ করতে পারি এই দিকে কিন্তু টি এর মানটা কমে যাচ্ছে। তো সাইন আলফার সর্বোচ্চ মান আমরা জানি সাইন 90 ডিগ্রি ইজিক্যাল টু 1, তো আমাদেরকে আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কোণ করতে হবে, তাহলে আমরা সবচেয়ে কম সময়ে নদীটি পার হতে পারবো। ওকে, আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটিতে একটু সমস্যা হচ্ছে, আমি এজন্য খুবই দুঃখিত। যারা যারা আছেন আমাদের সাথে
সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য, এবং কিছু ইস্যুস থাকার কারণে আমি খুবই দুঃখিত। আই থিঙ্ক আমি আমার স্লাইডটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমি যদি একটু, এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই রেকর্ডেড লাইভটা কিন্তু পরবর্তী দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। আমরা কিন্তু আপলোড করে থাকি এবং এটা রেকর্ডেড থাকবে। তো আমরা এর পরের প্রশ্নটি দেখবো। আমরা দেখলাম সবচেয়ে কম সময় নদী পার হতে আমাদের কী ব্যবস্থা নিতে হবে, আমাদের কোনটা 90 ডিগ্রি করতে হবে, তাহলে আমরা টিটা মিনিমাম হয়ে যাবে, আমরা সবচেয়ে কম সময়ে নদী পার হতে পারবো। কিন্তু খুবই দুঃখিত, আমার পাওয়ার পয়েন্ট স্লাইডেতে একটু সমস্যা হয়েছে, তো আমি ঠিক করে চলে আসছি ফিক্সে। আপনারা কারা কারা আমার সাথে আছেন একটু দেখি। তো যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে যে অ্যাসাইনমেন্ট বুঝতে পারেনি বা কভার পেজে কীভাবে লিখতে হবে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটিতে একটু সমস্যা হওয়ার কারণে একটু সময় লাগছে, আশা করি 2-3 মিনিট এটি ফিক্সড হয়ে যাবে। ওকে, আমরা দেখলাম সবচেয়ে কম সময়ে কিভাবে নদী পার হওয়া যায়। তো এরপরে আমরা দেরি করব না, আমরা 9 নম্বর প্রশ্নে দেখি। বলা হয়েছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত। আমরা ঠিক আগের সূত্রটা ইউজ করব। আমরা আগের সূত্রটা লিখেছিলাম টি সমান পি, যেটা নদীর প্রস্থ ছিল, আর সাইন আলফা, আর হচ্ছে আমাদের নৌকার বেগ, এবং আলফা আমরা 90 ডিগ্রি ইউজ করব, কারণ আমরা সবচেয়ে কম সময় অর্থাৎ আমাদের টিটা মিনিমাম করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী প্রশ্ন যাব, সেটা 4 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আই থিঙ্ক। প্রশ্নটা আছে হচ্ছে ফিজিক্স অ্যাসাইনমেন্টের ফার্স্ট উইকের, ন্যূনতম দূরত্বে নদী পার হতে নৌকার বেগ ও সময়ের কি পরিবর্তন হবে। তো দেখি, আমাদের ন্যূনতম দূরত্বে নদী পার হতে হবে। এতক্ষণ আমরা দেখলাম ন্যূনতম সময়ে, এবার আমরা দেখব ন্যূনতম দূরত্বে। তো আমরা আবার একটু নদীটা আঁকার চেষ্টা করব। এইটা আমাদের নদী, যেটা পি হচ্ছে প্রস্থ, কিউ হচ্ছে স্রোতের বেগ, এবং আর হচ্ছে নৌকার বেগ। এখন আমাদের ন্যূনতম দূরত্বে, অর্থাৎ আমরা কত কম দূরত্বে আমরা এই নদীটা পার হতে পারি। তাহলে এখানে কিন্তু আমাদের একটা দেখতে হবে, তাহলে সবচেয়ে কম দূরত্বে আমাদের প্রস্থ বরাবর, অর্থাৎ পি বরাবর যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা সবচেয়ে কম সময়ে কিন্তু কম দূরত্বে কিন্তু অতিক্রান্ত করব। কিন্তু এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের কিন্তু নদীতে স্রোতের বেগটা কিন্তু আছে, তাই নয় কি? নদীতে আমাদের স্রোতের বেগ আছে। তো আমরা যদি আর নৌকাটি নিয়ে ঠিক এই বরাবরই যাত্রা শুরু করি, অর্থাৎ পি বরাবরই যাত্রা শুরু করি, তাহলে কিন্তু আমরা এইরকম কোনো একটা জায়গায় পৌঁছাবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তো আমরা যদি ঠিক প্রস্থ বরাবরই অতিক্রম করতে চাই, ঠিক আমাদের কিন্তু আরটা একটু এই দিকে দিতে হবে, অর্থাৎ আর এটা আমাদের এই কিউ এর সাথে একটা নির্দিষ্ট কোণ করে যেতে হবে, যেটাকে আমরা আলফা ধরলাম। তো এখানে আমরা যদি বলতে হবে যে আমরা আর দিয়ে যদি যাই, তাহলে আমরা পিতে হয়তো পৌঁছাতে পারবো, সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা নৌকার বেগ ও সময়ের কি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আমি যদি বেগ পরিবর্তন করতে পারবো কিনা জানি না, বেগের দিকটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো আলফার মানটার জন্য। তো এখানে আমরা যদি আলফার মানটা আমি পর্যন্ত বের করে দিব, বাকিটা কিন্তু আপনাদের করতে হবে। তো আমরা যেহেতু কিউ দিকে স্রোতের বেগ আছে, তো আমরা কিউ বরাবর বলগুলোর যে ভেক্টরগুলো আছে সেগুলোর রূপাংশ নিয়ে নিই। আর ভেক্টর নিলে কিউ বরাবর রূপাংশ হবে হচ্ছে আমাদের আর কজ আলফা, তারপরে আছে হচ্ছে পিটা যদি নিই আমরা, পি হবে লব্ধি, আর কিউ যদি আমরা নিই, কিউ হবে কিউ কজ 0 ডিগ্রি, তারপরে পি বরাবর হচ্ছে পি কজ 90 ডিগ্রি, পি কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা পি কজ 90 ডিগ্রি, এটা কিন্তু 0 হয়ে যাবে। এখানে আমাদের 1 হবে, শুধু কিউ থাকবে। এখান থেকে আমরা আলফার মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। তো তখন আমরা আলফার মানটা বের করে ফেলবো, তখন কিন্তু আমাদের বেগের দিকটা কিন্তু মানটা যদি পরিবর্তন হচ্ছে না বা আমরা দেখাতে পারছি না, কিন্তু এখানে কিন্তু আমাদের বেগের দিকটা পরিবর্তন হবে। আর বেগ যেহেতু ভেক্টর রাশি আমরা জানি, তো যেহেতু বেগ ভেক্টর রাশি, দিক পরিবর্তন বা মান পরিবর্তন হওয়া মানেই বেগ পরিবর্তন হওয়া, এখানে আমাদের দিকের পরিবর্তনটা হচ্ছে। তো আচ্ছা, বলা হয়েছে সময়ের কি পরিবর্তন।
তাহলে এখানে কিন্তু আমরা আলফাটা পেয়ে যাব ঠিক আগের সূত্রে টি সমান পি বাই আর সাইন আলফা। ওই সূত্রে আমরা যদি আলফার মানটা বসিয়ে টি মানটা বের করি তাহলে কিন্তু সময় পাবো। ঠিক আগের সময় এবং এই সময়টা আমরা যদি মাইনাস করে দিই বা পরিবর্তনটা দেখাতে চাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ওখানে যে সময়ের পরিবর্তনটা। তো আমরা ফিজিক্স ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্টটা শেষ করলাম। এবার আমরা ফিজিক্স সেকেন্ড উইকে যাই দেখি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্স সেকেন্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা আছে। তো আমরা দেখি আমাদের সাথে কে কে আছেন আপনারা, আমি একটু চেক করে আসব। I think I have some issues on my PPT file. Extremely sorry. রাশিদুল আলম, রাশিদুল ইসলাম, থ্যাংক ইউ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা 10-এ চলে যাব। আমাদের ফিজিক্স সেকেন্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো এবং 3 প্রক্রিয়ায় পরিবহন পরিচালন বিকিরণ। এটা আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের দেওয়া হয়েছে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা থেকে। তো আমরা এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা দেখে নেব। আমাদের সেকেন্ড স্লাইডে যদি যাই, আমরা একটু যাই। আমাদের সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্ট ফিজিক্স তাপগতিবিদ্যার ক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যে যার ফলে সার্বিক ব্যবস্থার এনট্রপি বৃদ্ধি পায়। নির্দিষ্ট সীমার মধ্যে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে। তাই এটা হচ্ছে আমাদের এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটার ব্যাখ্যা যে আমরা দেখতে পাচ্ছি এনট্রপির পরিমাণ কিন্তু প্রকৃতির সকল ভৌত পরীক্ষায় বৃদ্ধি পায়। কিছু নির্দিষ্ট সীমার মধ্যে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া অর্থাৎ যেটা গিয়ে আবার ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এনট্রপির পরিবর্তনটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ এনট্রপির পরিবর্তন হয় না। তো আমরা এই জিনিসটা একটু গাণিতিকভাবে দেখতে পারি, যেহেতু গাণিতিকভাবে যুক্তি চেয়েছে। তো আমরা গাণিতিকভাবে দেখতে পারি কীভাবে। সাপোজ একটা সিস্টেমের এনট্রপির পূর্বের অবস্থা এস এ এবং পরের অবস্থা এস বি। এখান থেকে আমরা যদি ডিএস বা ডেল্টা এস করি তাহলে আমাদের এনট্রপির পরিবর্তন হবে ডিকিউ। ইন্টারাপশনের কারণে আমি খুবই দুঃখিত, আসলে এটা একদমই অনাকাঙ্ক্ষিত নেট ইস্যুজ যে হচ্ছে, হয়তো আবহাওয়া খারাপ হওয়ার কারণে। তারপরে আজকে একটা নিউজ দেখলাম যে আমাদের দেশের ইন্টারনেট সংযোগে এক ধাপ পিছিয়ে গেছে। এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার, এটা কোনো সময় আশা করা যায় না। কারণ এখন যেহেতু আমরা কোভিড-19 সিচুয়েশনে আছি, আমাদের কিন্তু অনেক বেশি অনলাইনে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অনলাইনে স্পিড দরকার, এবং দেখা যাচ্ছে বড় বড় ভার্চুয়ালি মিটিং কিন্তু অনলাইনে হচ্ছে, এবং বিশেষ বিশেষ ক্লাসগুলো তো অবশ্যই, শিক্ষা সেক্টর তো পুরোপুরি অনলাইন নির্ভর হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটা কিন্তু দরকার। আচ্ছা, এবং ওই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন একসাথে ছিল, যে প্রশ্নটা ছিল হচ্ছে পরিবহন পরিচালন প্রক্রিয়ায় বিকিরণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয় কিনা। এখানে একটা কথা লেখা আছে যে প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক প্রক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যে ফলে সার্বিক ব্যবস্থার এনট্রপি বৃদ্ধি পায়। তো এটাও কিন্তু আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া না, পরিবহন পরিচালন এগুলা। তো আমাদের এখানে কিন্তু যেহেতু তাপের সঞ্চালন আছে, অর্থাৎ আমাদের এখানে এনট্রপি বা বিশৃঙ্খলার পরিমাণটা থাকবেই এবং পরিবর্তন সেখানে হবেই। আমি খ নম্বর প্রশ্নে চলে যাব, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। তো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি আমি একটু দেখব। প্রশ্নটা আছে আমাদের, সমষ্ণ প্রক্রিয়া, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে, এতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। অর্থাৎ আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন করতে হবে, যেখানে তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং হাইড্রোজেন গ্যাস এটা কিন্তু 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ হাফ মোল। তো আমরা দেখি যে সমষ্ণ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন যে সূত্রটা আছে, আমি শুধু সূত্রটা বলে দিচ্ছি, আপনারা কিন্তু এই সূত্র অনুযায়ী অ্যাসাইনমেন্টে লিখে অঙ্কটি করবেন। তো আমরা এনট্রপির পরিবর্তন দেখি, ডেল এস ইজ ইকুয়াল টু এন আর লন V2 ডিভাইডেড বাই V1। এটা কিন্তু আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের মান আমরা ডেল এস দিয়ে কিন্তু বের করতে পারি। তো আচ্ছা, আমরা এখানে কিন্তু এন এর মান হাফ বসিয়ে দিব, আর আমার মুখস্থ মান আছে লন V2 বাই V1, যেটা 4 গুণ করতে হবে, V2 সমান 4 V1 বসাই দিলে আমরা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তনটা পেয়ে যাব। গ নাম্বার প্রশ্নে আমাদের বলতে হবে সমষ্ণ প্রক্রিয়ায় চাপের পরিবর্তন। তো প্রশ্নটা একটু দেখি।
ওকে, আমাদের এখানে প্রশ্নটি আছে, সমষ্ণ প্রক্রিয়ার প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো যদি আমরা 27°C তাপমাত্রায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসটা, অর্থাৎ আগের প্রশ্নটা রেফারেন্সে আমাদের দ্বিতীয় প্রশ্নটা করা হয়েছে পরেরটা, যে সমষ্ণ প্রক্রিয়ার প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো প্লাস হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণের কৃতকাজের মান। তো আমরা চাপের পরিবর্তনটা আগে দেখব, তারপরে আমরা চলে যাব কৃতকাজের মানে। আচ্ছা, আমরা চাপের পরিবর্তনটি দেখে নিব। তো চাপের পরিবর্তন দেখি আমরা কোন সূত্র অনুযায়ী করতে পারবো, যেটা P1V1 = P2V2। এখান থেকে আমরা স্বাভাবিক তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার বসিয়ে দিয়ে আমরা V2-র মানটা কিন্তু বের করে ফেলবো, তাহলে আমরা পেয়ে যাব চাপের পরিবর্তন। তারপরে আছে কৃতকাজ। কৃতকাজের সমীকরণটা একদম সহজ, আমি লিখে দিচ্ছি, আপনারা এই কৃতকাজের সমীকরণ ধরে কিন্তু করে ফেলতে পারবেন। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের মানটা কত হবে আমাদের 27°C তাপমাত্রায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। কৃতকাজের প্রশ্নটা মানটা হবে nRT ln V2 / V1। আমার কাছে প্রশ্নটা নিচে নেওয়া আছে, আমি আমার সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য এখান থেকে দেখে প্রশ্নটা দেখে অ্যান্সারটা করছি। তো আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাব। আছে হচ্ছে নাম্বার প্রশ্নে, সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। আমি একটু প্রশ্ন দেব। প্রশ্নটা আমাদের আছে যে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করো, এবং সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। তো আমাদের কিন্তু বের করে হচ্ছে আমরা এন্ট্রপির পরিবর্তনটা পরে কিন্তু তুলনা করে ফেলতে পারবো যদি আমরা সমচাপে এন্ট্রপির পরিবর্তনটা বের করতে পারি। পরিবর্তনটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো আমরা দেখি সমচাপ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনের মানটা কীরকম। এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন যে ভ্যালু। হ্যাঁ, এটা আমরা কিন্তু আমাদের এন্ট্রপির পরিবর্তনের মূল সূত্র ΔS = dQ/T এখান থেকেই ডেরিভেটিভ করে নিয়ে এসেছি। আমাদের যে আগের সমষ্ণ প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তন যে সূত্রটা লিখেছিলাম nR ln V2/V1, এক্ষেত্রে আমরা কিন্তু dQ/T ভাগ করে নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা বের করতে চাচ্ছি। ΔS = আমাদের NCP ln T2/T1। তো সিপির মানটা আমরা বের করতে হবে আলাদা করে, সেখানে আমাদের গামা প্রয়োজন হবে, যেটা দ্বিপরমাণু গ্যাস হাইড্রোজেন। সেখান থেকে কিন্তু আমরা রেফারেন্স ভ্যালুটা নিয়ে আমরা বের করে ফেলবো হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন আছে, তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্র। এটা প্রশ্নটা আমি দেখালাম না, এখানে বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ে একটা কিন্তু লেখচিত্র দেওয়া আছে কার্নোর ইঞ্জিনের ওখানে। আমি এটা চিত্রটা নিয়ে নিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম চিত্রটায় ফিগার 1-এ, এটা কিন্তু আমাদের বইয়ের চিত্র এবং এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা দেখে রাখবো এটা আমাদের অ্যান্সার এবং প্রথমটা আমাদের বইয়ের চিত্র। তো ওখান থেকে আমরা বিষয়টা বোঝার জন্য নিয়ে এসেছি যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আইসোট্রপিক এক্সপেনশন অর্থাৎ সমষ্ণ প্রসারণ, তারপরে আইসোথার্মাল কম্প্রেশন অর্থাৎ সমষ্ণ সংকোচন, তারপরে আইসোট্রপিক কম্প্রেশন অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচন, তারপরে আইসোথার্মাল এক্সপ্রেশন অর্থাৎ সমষ্ণ প্রসারণ। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে রুদ্ধতাপীয় প্রসারণে কিন্তু আমাদের রুদ্ধাপীয় প্রসারণ, এখানে কিন্তু আমাদের এন্ট্রপির মানটা হ্রাস পায়, এর নিচে হবে। তারপরে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন, এন্ট্রপির পরিমাণটা বৃদ্ধি পায়। তারপরে সমষ্ণ প্রসারণে আমাদের কিন্তু উষ্ণতা সমান থাকে অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পায়, আবার সমষ্ণ সংকোচনে কিন্তু এন্ট্রপি হ্রাস পায়। তো এখানে কিন্তু আমরা ডিরেকশন দিয়ে দেখে দেওয়া আছে, এটা এদিকে 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 এদিকে, এটা কিন্তু দেওয়া হচ্ছে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণে যে হ্রাস বৃদ্ধি সেইটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, লাস্ট প্রশ্নে। প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। প্রশ্নটা আছে যে ফিগার 1-এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং ফিগার 2-এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থানের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তরের পক্ষে যুক্তি চিত্রের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এখানে আমরা দেখি দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা ফিগার 1 একটা ফিগার 2। এটা ফিগার 1 এবং আমাদের ফিগার 2 এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রথম পথে এটা বৃদ্ধি পেয়েছে
আবার কিন্তু সংকোচন হয়েছে, একবার প্রসারণ এবং সংকোচন, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের প্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে সিস্টেমটা যে অবস্থানে গেল আবার সেখান থেকে ফিরে আসলো ওই একই জায়গায়। এখানে কিন্তু আমাদের এটা বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা হয় না অ্যাকচুয়ালি। যেহেতু এন্ট্রপির পরিবর্তন হয় না, এখানে আমাদের একটা জিনিস আমরা জানি, Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2, এই সম্পর্কটা ধ্রুব থাকে। Q2 বাই T2 এই সম্পর্কটা থাকে Q1 বাই T2। তো আমরা প্রথম পথে যদি এন্ট্রপির হিসাবটা করি এবং দ্বিতীয় পথে এন্ট্রপির হিসাবটা করি, মাইনাস করি, সেখান থেকে আমরা এটার ভ্যালু আসবে 0, অর্থাৎ আমাদের যে এই পথ অর্থাৎ Q1 T1 এর কোনো ভ্যালু থাকলো না, অর্থাৎ আমাদের পথের উপর নির্ভর করে না। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ আমরা জানি W সমান mgh। এটা আমরা প্রথম পথের ক্ষেত্রে নেব প্লাস mgh এবং দ্বিতীয় পথের ক্ষেত্রে নেব মাইনাস mgh। এটা কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের পথের উপর নির্ভর করবে না। এই জিনিসটা আমরা ব্যাখ্যা ভালোভাবে লিখব। তারপরে আমরা যদি কোনো বুঝতে না পারেন উত্তরে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, বা আমাকে ইনবক্স করতে পারেন, বা আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিতে পারেন। তো আমরা দেখলাম ফিজিক্স সেকেন্ড উইকের। আমরা এরপরে আছে আমাদের ম্যাথে চলে যাব। আমাদের ম্যাথের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ফার্স্ট উইকের। হ্যাঁ, উচ্চতর গণিত একটা প্রশ্ন দেওয়া আছে। তারপরে আমরা দেখি আপনারা কারা কারা আমার সাথে আছেন। আমার একটু ইস্যু ছিল, নেট ইস্যুস, এটি ফিক্স হয়েছে কিনা আমি একটু দেখে আসি। সুবর্ণা, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। তারপরে আমাদের দেশে ইন্টারনেট কানেকশন কবে ভালো ছিল সেটা জানতে চাও আমার অবুঝমন। ইন্টারনেট কানেকশন ভালো ছিল না, হয়তো খুব একটা ভালো বলতে পারবো না, তবুও আজকে একটু বেশি ডিস্টার্ব ফিল করছি। তাছাড়া বৃষ্টি হয়েছে। তো আমরা কিন্তু যারা এই মুহূর্তে জয়েন করলেন আমরা তাদের জন্য জানাচ্ছি, আমরা কিন্তু এইচএসসি 21 ব্যাচের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটার সায়েন্স গ্রুপের সমাধান করছি। এবং এই লাইভের প্রথম অংশে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, অ্যাসাইনমেন্ট কী সেগুলো কিন্তু ব্যাখ্যা করেছি। তো যারা যারা আমার সাথে ছিলেন বা আছেন সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, এবং সামনে থাকবেন। আমরা ম্যাথ এবং কেমিস্ট্রি বিষয়টা এবং বায়োলজি বিষয়টা কিন্তু সমাধান করব এখন। তো আমরা এছাড়া কিন্তু আপনারা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভটি দেখতে পাবেন স্ট্রিমটা শেষ হওয়ার পরে, এবং আপনারা কিন্তু লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি এখন আমার স্লাইডটিতে যাচ্ছি। আমরা ম্যাথের প্রশ্নটা দেখছি, একটা ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্ন। আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট 1 ম্যাথের ক্ষেত্রে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। 2021 সালে একটি কারখানায় বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। আমাদের উৎপাদন শাখায় 4 জন, বিপণন শাখায় 4 জন। এখানে কিন্তু আমাদের একটা ম্যাট্রিক্স আমরা হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি নির্ণায়ক হবে বা ম্যাট্রিক্স হবে। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি যে এই ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। তো আমরা এই ম্যাট্রিক্সটি কীভাবে হয়, এই ম্যাট্রিক্সটার কলামগুলো হবে হচ্ছে 408, 840 এবং 448। এই তিনটা কিন্তু হবে আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা গঠন করব সেটার কিন্তু কলাম, এবং এটা হবে সারি। তিনটা সারি আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা হবে আমাদের সারি হবে, কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স গঠন করে ফেলতে পারবো। তো আমরা পরেরটা দেখি। প্রশ্ন হচ্ছে আমাদের এ প্রতিসম ম্যাট্রিক্স কিনা যাচাই করো। তো আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণয়ের যে এটা আছে, শর্তটা আছে, সেটা কি? সাপোজ আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে, যে এ বি সি, তারপরে বি ডি ই, তারপরে হচ্ছে ই সি ই এফ, এই ম্যাট্রিক্সটা। এবং আরেকটা আমরা ম্যাট্রিক্স নিচ্ছি, এই ম্যাট্রিক্স। এইটা যদি আমরা সারিকে কলাম এবং কলামকে সারি হিসাবে করি তাহলে আমরা কি পাই? এ বি সি, সারিকে কলাম এবং কলামকে সারি করছি, বি ডি ই
সরি এটা ডি হবে এবং সিইএফ। এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাট্রিক্স, এটা আমরা এ প্রাইম দিয়ে রেখেছি। আমরা যদি একটু অ্যানালাইজ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দুইটা ম্যাট্রিক্সটি কিন্তু সমান। তো প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত আমরা দেখলাম যে ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তরিত করলে আদি ম্যাট্রিক্সের অনুরূপই থাকে, কোনো পরিবর্তন হয় না, তাকে কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স বলে। প্রতিসম ম্যাট্রিক্সের আর্গুমেন্ট এ ইজ ইকুয়াল টু এ প্রাইম, অর্থাৎ দুইটা সমান থাকবে। তো আমাদের যে এই ম্যাট্রিক্স নির্ণয়কের এই অ্যাসাইনমেন্টে দেওয়া হলো প্রতিসম ম্যাট্রিক্স, এটার উদ্দেশ্য কী? তো উদ্দেশ্য সম্পর্কে আমি যদি একটু বলি, এখানে আমাদের ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া বিভিন্ন ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, যেমন সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কেলার, কর্ণ, আনুভূমিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। এগুলো কিন্তু আমাদের যে কোনো প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা চলে আসতে পারে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাই, এই যে আমাদের যে অ্যাসাইনমেন্টের সিস্টেমটা আনা হলো, কেন অ্যাসাইনমেন্ট সিস্টেম করা হলো এইচএসসি এগুলোর জন্য? তো আমাদের যেহেতু শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল, তো সেই শর্ট সিলেবাসের পরে আমরা কিন্তু ক্লাস করতে পারিনি। আমাদের যে 84 কর্মদিবস, আমি যতদূর মনে করতে পারি আমাদের 84 কর্মদিবসে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল, সেটা কিন্তু আমরা কভার করতে পারিনি ক্লাস করার মাধ্যমে। তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে এটা কতটুকু কভার করা যায় সেটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের থেকে আমাদের এই আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আছে, যে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রকারভেদ, এগুলো কিন্তু আমরা সাথে সাথে একটু জেনে রাখবো। তাহলে কিন্তু আমাদের পরীক্ষার যে প্রস্তুতিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য সফল হচ্ছে। তো আমরা পরবর্তী এতে যাই যে খ নম্বর প্রশ্নে আমাদের কি আছে। একটা প্রশ্ন আছে a² - 7a + 6i3 = 2x হলে x এর মান নির্ণয় করো। আমি কিন্তু পুরাটা উত্তর আমাদের দেখাবো না, এটি বিশাল টাইম লাগবে করতে। আপনারা সবাই কম বেশি ম্যাট্রিক্সের অঙ্কগুলো পারেন। তো আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিতে চাই, যেখানে আই এর মানটা কিন্তু অনেকের কনফিউজ হতে পারে। i3 হচ্ছে এক ধরনের অবেদঘাতী ম্যাট্রিক্স, i3 হচ্ছে 3/3 ক্রমের অবেদঘাতী ম্যাট্রিক্স, যা 3টে সারি 3টা কলাম থাকবে। তো এখান থেকে আমরা যদি i3 বা 3 ক্রমের ম্যাট্রিক্স লিখতে চাই, আমাদেরকে প্রধান কর্ণ বরাবর 1 রাখতে হবে। 1 0 0 0 1 1 সরি 0 1 0 0 0 1। আমাদের এই ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ বরাবর কিন্তু আমাদের 1 থাকছে। এটা হচ্ছে আমাদের প্রধান ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স বা অভেদক বলা হয় i3। যদি i2 থাকতো তাহলে আমরা 2/2 ক্রমের, অর্থাৎ দুইটি সারি দুটি কলামের আমরা অভেদঘাতী ম্যাট্রিক্সটা বের করতাম। তো আচ্ছা, আমাদের যে a² - 7a আছে, এখানে আমরা প্রথমে এ দুইটা গুণ করব, এবং ম্যাট্রিক্সের গুণের নিয়মে আমি একটু বলতে চাই, আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। যেহেতু 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং 3/3 ক্রমের ম্যাট্রিক্সে গুণ করতে হবে, আমাদেরকে প্রথমে একটার ফিক্স নিয়ে, একটা কলামকে ফিক্স নিয়ে পরবর্তীতে সারি দিয়ে গুণ করতে হবে, এবং বা একটা সারিকে ফিক্সড করে আর একটা কলাম দিয়ে গুণ করে যেতে হবে, তাহলে কিন্তু আমরা গুণটা কমপ্লিট করতে পারবো। এবং এই যে এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য আমি কিভাবে বলবো, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণগুলো আছে আমরা যাতে সম্পূর্ণ করতে পারি, সেটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে পারি, এটা কিন্তু এই অ্যাসাইনমেন্ট দেওয়াটির উদ্দেশ্য। সেই সাথে আমাদের এখানে 3টা জিনিস একসাথে হচ্ছে, যোগ বিয়োগ গুণ ম্যাট্রিক্সের। তো আমাদের পরবর্তী প্রশ্নটা যেটা আছে, আমাদের হচ্ছে আরেকটা প্রশ্ন, যেটা ম্যাট্রিক্সের গুণ ও আবেদক নির্ণয় সম্পর্কিত। সেখানে এই গ নাম্বার প্রশ্নটা আমি এর জন্য দেখাচ্ছি না, আমি সরাসরি কিন্তু ঘ নাম্বার প্রশ্নে চলে যেতে চাই। ঘ নাম্বার প্রশ্নটা দেখি, সি এর মান নির্ণয় করো যেন AC = CA = i3 হয়। আবার কিন্তু i3 আসলো, যেটা কিন্তু আমার অভিযোগ ম্যাট্রিক্স, আমি একটু আগে লিখলাম প্রধান কর্ণ বরাবর 1 এবং বাদবাকি সবগুলো 0 হতে হবে। তো আচ্ছা, এখানে যদি আমরা সি এর মান নির্ণয় করতে হবে, সি ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে। তো সি সমান আমরা লিখতে পারি A ইনভার্স i3, সি সমান A ইনভার্স i3 আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এ ম্যাট্রিক্সের যেটা ছিল, আমরা প্রথমে যেটা বের করেছিলাম উৎপাদন বিবরণ নিয়ে, শ্রমিকদের সংখ্যা নিয়ে, তো এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, বিপরীত ম্যাট্রিক্স সমান হচ্ছে A ইনভার্স সমান 1/, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার নির্ণয়কের মান ভ্যালু ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রথমে অ্যাডজয়েন্ট এ
দুঃখিত, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তো আমরা প্রথমে আমাদের কিন্তু নির্ণায়কের মানটা বের করে ফেলতে পারবো। আমরা ম্যাট্রিক্সটাকে নির্ণয় করার মাধ্যমে নির্ণায়ক বের করে ফেলবো। তারপরে কিন্তু আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো সহগুণক এবং অনুরাশির মাধ্যমে। এটা কিন্তু আমরা সবাই পারি, এটা দেখাচ্ছি না। তো আমরা এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্সটি করার পরে সি এর মানটা I3 এর সাহায্যে গুণ করে কিন্তু পেয়ে যাব। আমরা পরবর্তী প্রশ্নে একটু যেতে চাই, আমার ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, প্রশ্নটা একটু লিখে নিয়েছি আমি। প্রশ্ন আমি পড়ছি, উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে 1,96,000 টাকা, 88,000 টাকা, 2 লক্ষ টাকা হলে শ্রেণী 1, শ্রেণী 2 এবং শ্রেণী 3 ভুক্ত শ্রমিকের মাসিক বেতন কত? এক্ষেত্রে আমাদের কিন্তু যে ম্যাট্রিক্সের মাধ্যমে যে সমাধান করা যায়, এটা নির্ণায়কের মাধ্যমে, অর্থাৎ ক্রেমারের নিয়ম যেটা বলে, আমরা সেই নিয়মে আমরা সমাধান করতে পারবো। এবং সেই নিয়মের আমি কিন্তু সমীকরণ জোটটা আমি দেখিয়ে দিব, সেক্ষেত্রে আপনারা কিন্তু সমাধান করে নেবেন। তো প্রথমে আমরা ধরি উৎপাদন শ্রমিকের বেতন X টাকা, তারপরে আমাদের বিপণন শ্রমিকের বেতন Y টাকা, উৎপাদন X, বিপণন Y, এবং বিতরণ শাখার শ্রমিকের বেতন Z টাকা। তো ধরে নিয়ে আমাদের মোট বেতন দেওয়া আছে 1,96,000, 88,000 এবং 2 লক্ষ টাকা। তো আমরা এখানে আমাদের প্রথমে ম্যাট্রিক্সটা, অর্থাৎ যে শ্রমিকের সংখ্যাগুলো আমরা লিখতে পারি 484,044, তারপরে 808, এটা আমাদের শ্রমিকদের সংখ্যা ম্যাট্রিক্স আকারে, ইন্টু তাদের বেতন X Y, দুঃখিত, I think I have some issues on my PPT file. আসলে আজকে একটু কিছু সমস্যার কারণে আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো আমি যে এর আগে লাইভ সেশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে প্লেলিস্ট করা আছে। চলো গল্প করি সেশনের যে আগের 3টা সেশন ছিল, এখানে কিন্তু খুবই স্মুথ সম্পন্ন হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে কিন্তু আমাদের আরও একটি লাইভ সেশন আছে এবং ভিডিওগুলো কিন্তু আমাদের প্লেলিস্ট আকারে প্লে করা আছে। তো ওখানে কিন্তু আমরা গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবো। যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা কিন্তু আমাদের পেজটিতে একটু লাইক দিবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি। তো আমরা দেখছিলাম শ্রমিকদের সংখ্যা ইন্টু শ্রমিকদের বেতন ম্যাট্রিক্স আকারে XYZ সমান, আমরা কিন্তু এই যে বেতনগুলো আছে এগুলো লিখে দিব 1,96,000, 88,000 এবং 2 লক্ষ। এভাবে কিন্তু আমরা ক্রেমারের যে নিয়মটা আছে সেই নিয়মের সাহায্যে কিন্তু আমরা, অর্থাৎ নির্ণায়কের সাহায্যে সমাধান, আমরা কিন্তু সমীকরণ জোট গঠন করে, প্রথমে সমীকরণ জোট গঠন করতে হবে। সমীকরণ জোটের জন্য আলাদা নাম্বার আছে, আমরা কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তো আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টে যাচ্ছি। আমাদের রসায়নের প্রথম অ্যাসাইনমেন্টটি আছে। তো প্রথমে আমি সময় নষ্ট না করে বলে দিতে চাই যে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস, আমাদের পুরো অ্যাসাইনমেন্টে সাজানো হয়েছে পরমাণুর মডেল নিয়ে, অর্থাৎ আমাদের বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল এবং কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা। আমরা ওই অধ্যায়টা কিন্তু যখন এই অ্যাসাইনমেন্টটা করব, ওই অধ্যায়টা কিন্তু গোটা রিভাইজ দিতে পারবো, তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হবে। দেখি ক নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। বোর পরমাণু মডেলের স্বীকার্য। আমরা জানি নিলস বোর আমাদের রসায়নবিদ, উনি কিন্তু 1913 সালে বোরের পরমাণু মডেল আবিষ্কার করেন। তার নাম অনুসারে বোরের পরমাণু মডেল। সেটির কী কী স্বীকার্য ব্যাখ্যা আছে, আমরা শক্তিস্তর বিষয়ক মতামত আছে, আমরা ওখানে বলবো শক্তিস্তর বিষয়ক মতামত। তারপরে কৌণিক ভরবেগ বিষয়ক মতামত আছে, যেটা আমাদের এখানে সূত্র আছে MVR = NH/2π। তারপরে আছে শক্তির বিকিরণ বিষয়ক মতামত। সেখানে আমরা দেখতে পাই যে পরমাণুসমূহ, ইলেকট্রনসমূহ কক্ষপথে ঘোরার সময় এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যখন যায় বা তখন কিন্তু শক্তি শোষণ বা বিকিরণ করে। তারপরে আমাদের দেখতে পাচ্ছি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখানে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা একটু ব্যাখ্যা করতে পারি। তারপরে বর্ণালী রেখা, আমরা দেখতে পাচ্ছি যে বর্ণালী হয় শক্তির বিকিরণের সময়,
এখানে বলা হয়েছে একটি রেখা সৃষ্টি হয়, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি একটা রেখা কিন্তু বিভিন্ন রেখায় বিভক্ত। এখানে একটু সীমাবদ্ধতা আছে, তো এই সীমাবদ্ধতাগুলো আলোচনা করতে হবে। এবং 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কিন্তু আমাদের বোর পরমাণু মডেল কাজ করে, কিন্তু 1-এর অধিক পরমাণুর ক্ষেত্রে কিন্তু আমরা বোর পরমাণু মডেলের কার্যকারিতা দেখতে পাই না। তো এক্ষেত্রে আমরা একটু বইটা দেখে নিব এবং আমরা সুন্দর করে বোর পরমাণু মডেলের স্বীকার্য এবং বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা এটা কিন্তু দেখে নিব। তো আমরা খ নম্বর প্রশ্ন যদি দিতে চাই, দেখতে পাচ্ছি 4টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা ও তাৎপর্য। তো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা 4টি কোয়ান্টাম সংখ্যা আমাদের আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে n দিয়ে আমরা প্রকাশ করি, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা l দিয়ে প্রকাশ করি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা m দিয়ে প্রকাশ করি, তারপরে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা s দিয়ে বা স্পিন আকারে প্রকাশ করি। তো এই 4টি কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা আমরা দিব, কোনটার মান কতটা কীভাবে আসে। তারপরে তাৎপর্য বলে একটা কথা আছে, এখানে কিন্তু আমাদের তাৎপর্যের জন্য আলাদা নাম্বারও আছে। তো এই তাৎপর্যটা কিন্তু আমরা অবশ্যই উল্লেখ করব। তো তাৎপর্যে কী উল্লেখ করবো আমরা, সেখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কি জানতে পারি, আমরা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারি। তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যার কিন্তু অরবিটালের আকৃতি সম্পর্কে জানতে পারি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কিন্তু আমরা এটা চৌম্বকীয় অবস্থা বা 3 ডাইমেনশনে কীভাবে থাকবে, 3D XYZ এর অক্ষগুলো কেমন হবে, এটা কিন্তু আমরা এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি। তারপরে আছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা কোন দিকে ঘুরছে বা স্পিন সেটা কিন্তু আমরা জানতে পারি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তো এইভাবে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা তাৎপর্য করব, তাৎপর্য দিব। তারপরে ক নম্বর প্রশ্ন আমাদের আছে n = 3 হলে শক্তিস্তরের অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। আমরা জানি n = 3 হলে আমাদের কোয়ান্টাম সংখ্যার হিসাবগুলো একটা ছক আছে বইয়ে, আমরা দেখে নিব। n = 3 হলে l এর মান হবে আমাদের 0, 1, 2, এবং সেক্ষেত্রে আমাদের m এর মান হবে 0, তারপরে -1 থেকে 0, +1, তারপরে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত। এভাবে আমাদের অরবিটাল সংখ্যা হবে 3টা অরবিটাল সংখ্যা হবে 1, 3, 5, মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে হচ্ছে 18টি। এটা আমাদের তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে। তো আমরা পরবর্তীতে ঘ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে আউবাউ ও হুন্ডের নীতি ব্যাখ্যা করতে হবে। আউবাউ নীতিটা কীরকম, যে ইলেকট্রনগুলো কক্ষপথে শক্তির ক্রমানুযায়ী, অর্থাৎ উচ্চ শক্তির ইলেকট্রন থেকে তারপরে আস্তে আস্তে নিম্ন শক্তির ইলেকট্রনে প্রবেশ করে। এই নিয়ে কিন্তু আমাদের 2টি ক্লাস আছে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে। একটা হচ্ছে আমাদের শর্টকাট জোনে, তারপরে আমাদের কেমিস্ট্রি যে প্লেলিস্টে, সেখানে আমরা দেখে নিতে পারবো আমরা খুবই শর্টকাট উপায় এবং কয়েক সেকেন্ডের মাধ্যমে কীভাবে আহ্বান নীতির অনুসারে বড় বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি। এটা কিন্তু আমরা দেখে নিব, চেক করব আমাদের পেজে গিয়ে প্লেলিস্টে, হয় শর্টকাট জোন অথবা কেমিস্ট্রিতে। এখানে 2 উপায়ে দেখানো হয়েছে। একটাতে আমি আছি ইনস্ট্রাক্টর হিসাবে এবং আরেকটাতে আছে আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হায়দার আলীর একটা ভিডিও করা আছে। তো আমরা তারপরে দেখছি হুন্ডের নীতি। হুন্ডের নীতি হচ্ছে স্পিনের যে নীতিটা আছে, আমরা অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ সর্বোচ্চ প্রথমে একটা করে হবে অযুগ্ম বিজোড় অবস্থায়, তারপরে বিজোড় অবস্থাগুলো আস্তে আস্তে জোড় হবে, অর্থাৎ কোনো কক্ষপথে ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে চায়। এটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি। তো অনেকক্ষণ কথা বললাম, এরপরে আমরা একটু বায়োলজি অ্যাসাইনমেন্ট। আজকে আমার নেট সংযোগটা আসলে খুবই খারাপ গিয়েছে, আমি দুঃখিত। জন্য আমি মেন্টালি একটু ডিপ্রেসড আছি, যার জন্য ঠিকমতো কথা বলতে পারছি না, আসলে ক্ষমা করবেন ভুল ত্রুটি। এরপরে আমাদের বায়োলজি অ্যাসাইনমেন্টে আছে, আমরা দেখতে পাচ্ছি বায়োলজি অ্যাসাইনমেন্টে আমাদের আছে জীবদেহে মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। আমাদের মিওসিস সম্পর্কে পড়ালেখা করতে হবে একটু বই থেকে, আমি আর ব্যাখ্যা করছি না। তারপরে জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিওসিস কোষ বিভাজনের অবদান, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের অবদানটা আমরা পড়ব। তারপরে অংশ রয়েছে আমাদের ক্রোমোজোম জোড়াটি এবং ক্রোমোজোমের যে ব্যাখ্যাগুলো আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী করে ফেলবো বায়োলজিটা। তো যাদের চতুর্থ বিষয় বায়োলজি তারা এটি স্কিপ করবেন, এবং যাদের চতুর্থ বিষয় ম্যাথ তারা কিন্তু এটি স্কিপ করবেন। অর্থাৎ আমাদের 3টে বিষয় অ্যাসাইনমেন্ট করতে হবে, যারা সায়েন্স সাবজেক্টে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং যাদের যেটা মেন সাবজেক্ট 4th সাবজেক্ট নয়, অর্থাৎ 4th সাবজেক্ট বাদে। তো এই ছিল আমাদের আজকের লাইভের আলোচনা। অনেকক্ষণ আপনাদের সাথে থাকতাম। আজকে নেট ইস্যু ছিল অনেক, সেজন্য দুঃখ প্রকাশ করছি, এক্সট্রিমলি সরি। তো দেখি এতক্ষণ আমার সাথে আপনারা কে ছিলেন। এতক্ষণ আমার সাথে সুবর্ণা ছিলে, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে প্রবলেম হচ্ছে, অন্যদিন হয়নি। হ্যাঁ, আসলে আমরা যদি গত দিনের নেটগুলো চেক করি, আজকে ঠিক কী কারণে হয়েছে আমি বলতে পারবো না,
হয়তো বৃষ্টির কারণে হতে পারে। আপনারা কিন্তু আজকের একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমরা আজকে এইচএসসি 21-এর অ্যাসাইনমেন্ট নিয়ে আপনার সাথে লাইভে ছিলাম। স্বচ্ছ লিখেছে, প্রায় সব ঠিকই তো আছে, মাঝখানে আমি অনেক ফিল করি। কারণ এটা ইস্যু হবে, আমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তো আপনারা যারা আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা 21 ব্যাচের অ্যাসাইনমেন্ট নিয়ে এতক্ষণ লাইভে ছিলাম। 21 ব্যাচের অ্যাসাইনমেন্টে আমরা সায়েন্সের বিষয়গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টি বিষয় সলভ করার চেষ্টা করেছি। যারা এই মুহূর্তে জয়েন হলেন, হৃদয় খান এতক্ষণ জয়েন হয়েছে। আমরা 8টার সময় লাইভে এসেছিলাম। এতক্ষণ আমরা প্রথমে লাইভের প্রথম অংশে আমরা কিন্তু বিশ্লেষণ করেছি যে কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, প্লাস সম্পর্কিত আমাদের যে নির্দেশনাগুলো আছে, বোর্ডের নির্দেশনা আমরা A4 পেপারে লিখবো, আমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারি। তো আপনাদের জন্য আরেকবার আমি একটু রিভিউ করতে চাই, আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে A4 কাগজে, এবং আসলে যে A4 কাগজে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আসলে সাংবিধানিক নিয়ম নেই। আমাদের নিয়মগুলো অন্য নিয়মগুলো মানলেই হবে, অর্থাৎ আমাদের 2 পৃষ্ঠায় লেখা যাবে না, A4 পেপারের এক সাইডে লিখতে হবে। প্লাস মার্জিন টানতে হবে, চারদিকে মার্জিন টানতে হবে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের আপনাদের একটা প্রশ্ন থাকে যে চারদিকেই মার্জিন টানতে হবে কিনা। সরি, তো চারদিকে মার্জিন টানতে হবে কিনা, এখানে আসলে যার কলেজ থেকে যে নির্দেশনাটা দেয়, যদি আমরা 2 দিকে মার্জিন টানি সমস্যা নেই। যেমন আমাদের কলেজের প্রশ্ন কথা আমি বলবো, সেখানে কিন্তু আমাদের বলা হয়েছে 2 সাইডে মার্জিন করলে হবে, আমরা পরীক্ষার খাতা যেভাবে লিখি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জন্য, যে আমরা কিন্তু কালো বল পয়েন্ট কালি ছাড়া অন্য কোনো কালি ইউজ করব না। এই সাইন পেন বা কালার পেন এগুলো কিন্তু আমাদের টিচারদের জন্য বরাদ্দ। তো এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, এবং সবাই নেট স্কুল বিডি পাশে থাকবেন। নেট স্কুল বিডি ইউনিক, ইউনাইটেড অ্যান্ড ইউনিভার্সাল এফোর্ট ফর অনলাইন এডুকেশন। সবসময় চেষ্টা করি আমরা কীভাবে অনলাইন এডুকেশনকে আরও স্মুথ করা যায়, এবং এই সব কিছু আপনারা পাচ্ছেন ফর ফ্রি, কমপ্লিটলি ফ্রিতে। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন, এবং সবসময় ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব, এবং আমাদের ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।